আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আহ, সেই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমাদের কিছু প্রশ্ন আছে। যেমন আমরা আসলে কোনো দলের চামচামি করি না। তো দেখা যাচ্ছে যে কেউ যদি আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত অথবা অন্য কোনো দলের মেন্টালিটি নিয়ে আমাদের চ্যানেল দেখে থাকেন, তো আমরা রিকোয়েস্ট করব যে আপনি আমাদের চ্যানেল আপনার জন্য না। আপনার জন্য অনেক চ্যানেল আছে, যেটা হচ্ছে মনে করেন যে আপনি যদি কোনো দলের একক বক্তৃতা শুনতে চান অথবা কোনো কিছু শুনতে চান, সেটা আপনার জন্য অন্য চ্যানেল, আশা করব অন্য চ্যানেল দেখবেন। এটা আপনার জন্য নয়। আমি আসলে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা জানতে চাচ্ছি, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার হিসাবে, আমরা বলি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার, তিনি আমাদের জনগণের কথা বলবেন, জনগণের পক্ষে কাজ করবেন। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা আমাদের দেখার কোনো প্রশ্ন নাই। আমাদের দেখা, হ্যাঁ, আওয়ামী লীগের প্রশ্ন আছে, কারণ আওয়ামী লীগ গণহত্যার সাথে আমাদের চোখের সামনের পরে গণহত্যা করছে, যে কারণে আমরা আওয়ামী লীগকে দেখতে পারছি না। তো যেটা সহজ সরল কথা, দেখা যাচ্ছে যে আর অন্য দলের কথা, যেটা যে যা করলো, কে দুর্নীতি করলো, কে কি করলো, এগুলো আসলে আপেক্ষিক বিষয়। একদল দুর্নীতি করছে, আর একদল ধর্ম ব্যবসা করছে, এই দল এই করছে, এগুলো আসলে আলোচ্য বিষয় না। আমাদের মানে একজন নাগরিক হিসেবে যে প্রশ্নগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া আমার দায়িত্ব, আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আসছেন বাংলাদেশের সাধারণ জনতার, ছাত্র জনতা, যেটাকে সকল ছাত্র জনতা বলে, সাধারণ জনতা, যারা জনতা বলতে ছাত্রদেরকে, বিভিন্ন পেশাজীবী সবাইকেই বোঝায়, ছাত্রদেরকে আলাদা করার কোনো দরকার নাই। এখানে জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় আসছেন, জনতায় রক্তের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসার পরে তিনি কিছু কিছু মানুষের বিচার করবেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাই। এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। এটা আপনি একজন নাগরিক হিসাবে আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাবো, যে এটার থেকে ভালো পদক্ষেপ হতে পারে না। দুর্নীতি যেই করুক, তাকে আপনার আইনের আওতায় আসতেই হবে। তাহলে, তা না হলে দেশ, যে সংজ্ঞা, দেশ দেশ থাকে না। কিন্তু আমার প্রশ্ন আছে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে। আপনি হয়তোবা ভিডিও আপনার কাছে পৌঁছাবে না আমি জানি, তারপরেও যদি কেউ পারেন, তো ডক্টর মোহাম্মদ ইউনূস, সচেতন মানুষ যদি কেউ থাকেন, তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রশ্নটা তুলে দিবেন। যেমন আমার দেশের সচিব, আমাদের দেশের সেনাবাহিনী নিয়ে অনেকে অনেক কথা বলছে, খুবই ভালো কথা। সেনাবাহিনীর যারা দুর্নীতিগ্রস্ত, ডিজিএফআই থেকে শুরু করে যারা যারা আছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমি কেন আনতে হবে, আমি দেখাবো আমি কেন আনতে হবে এদেরকে বিচারের আওতায়। আপনি কেন, আমি আগে দেখাই যে সচিবদেরকে কেন আনতে হবে। দেখেন, শেখ হাসিনা এমন একজন সরকার যে নিজে কিছু করার ক্ষমতা নাই, ওই জ্ঞান, ওই মেধা তার নাই। শেখ হাসিনা সরকার একমাত্র কাজ করছেন সচিবদের মাধ্যমে। আর সচিবরা, সচিব, শেখ হাসিনা পরিবারের দুর্নীতি, শেখ হাসিনা দুর্নীতি নিয়ে কথা বলে লাভ না, এটা মহাসাগর। তিনি মনে করেন যে বাংলাদেশকে বাংলাদেশ মানতো না, তার বাপের একটা সম্পত্তি মনে করতো। আপনি বাপের সম্পত্তি, বোন লাগবে, ভাই লাগবে, এ লাগবে, ও লাগবে, যে লাগবে ভাই নিয়ে চলে যাও, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে শেখ হাসিনার আদর্শ ছিল, এটাই শেখ হাসিনার ছিল। আর একে সহযোগিতা করছে কে? সচিবগণ। এই সচিবদেরকে সে ডক্টর মোহাম্মদ ইউনূস কিচ্ছু বলেননি। এই সচিবদের নিয়ে দেখেন কোন পত্রিকা, কোন জায়গায় এই সচিবরা কিচ্ছু না, কোনো সমস্যা, মানে সচিবদের নিয়ে কোনো কথা বলা যাবে না। আপনি যদি একজন নিরপেক্ষ বাংলাদেশী হয়ে থাকেন, কোনো দলের সাপোর্ট না, আপনি যদি একজন নিরপেক্ষ বাংলাদেশী হয়ে থাকেন, তো আপনাকে প্রশ্ন করতে হবে সচিবদের এত টাকা কোত্থেকে আসলো, এই দুর্নীতি বা সচিবদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না। এই সচিবদেরকে তিনি আবার আমি আপনাদেরকে সামান্য, বেশি কিছু দেখাতে পারবো না, যেহেতু ভিডিওটা বেশি লম্বা করবো না, সামান্য কিছু দেখাই। একজন সচিবদের কাহিনী দেখেন একটু। পদে পদোন্নতি পেয়েছেন অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তারা। রয়েছেন শেখ হাসিনা সরকারের আস্থাভাজন হিসেবে কর্মরত 3 জন জেলা প্রশাসকও। বিশ্লেষকদের মতে রাজনৈতিক পট পরিবর্তনেও দুর্নীতিবাজ আমলাদের সুবিধাভোগী আচরণ প্রশাসনিক শৃঙ্খলা নষ্ট করতে পারে। ইমদাদ, দেখেন, একটা মানে শুধু এই একটা রিপোর্ট না, আপনি যদি সচিবদের টাকা পয়সার হিসাব যদি চান, সচিবদের মনে করেন যে যাই হোক, আমার কিছু আত্মীয় স্বজন আছে ওই লেভেলের, তো দেখা যাচ্ছে তাদের যদি গ্রামের দিকে অথবা কোনো সম্পদের একটু হিসাব করেন, আপনি বাংলাদেশে কোনো সম্পদ, সচিব, ডিসি, এসপি, পুলিশের প্রধান অথবা এই লেভেলের যারা আছে, এদের সম্পদ বাদে বাংলাদেশের সম্পদ খুঁজে পাওয়াই ডিফিকাল্ট। এর মধ্যে পলিটিশিয়ানদের অবশ্যই আছে, পলিটিশিয়ান, আপনি যদি পলিটিশিয়ান, তো আসলে বাংলাদেশে গণতন্ত্র নয়, বাংলাদেশে আছে পরিবারতন্ত্র।
মনে করেন যে শেখ পরিবার, খালেদা জিয়া পরিবার অথবা অন্য কোনো একজন পরিবার বাদে এখানে কোনো কিছুই নাই। এখানে গণতন্ত্র না, গণতন্ত্রের নামে এখানে ফাজলামি। এখন আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে কারণে অনেকে বলছেন, আমি আসলে অনেক জায়গায় ভিডিও দেখছিলাম যে আমাদের সেনাপ্রধানকে অপমান করা হচ্ছে, সেনাপ্রধানকে করা হচ্ছে, সেনাপ্রধানকে অনেক কাহিনী শুনছি, আমরা দেখছি, আমাদের দেখার কোনো শেষ নাই যে সেনাপ্রধান নিয়ে কোনো কথা বলা যাবে না। তো সেনাপ্রধানকে আমরা একটা জিনিস রিপোর্ট দেখাই, সেনাপ্রধান এই যে অক্টোবরের সরি এটা রিপোর্ট এটা না, আমাদের সেনাপ্রধান উনি হচ্ছে ইসে গেছিলেন আপনার দাঁড়ান আমি আপনাদেরকে রিপোর্টটা বের করে দেখানোর ট্রাই করি। যে কালের কণ্ঠের নিউজ, এটা হচ্ছে আপনারা 21শে জুলাই দেখেন এখানে 105 জন মৃত্যুবরণ করছে, এবং এখানে হচ্ছে ঢাকায় 16 জন, ময়মনসিংহে 4 জন, সিরাজগঞ্জে 4। 21শে জুলাই 2024 তিনি গাজীপুরে নিহত হয়েছেন। এই 5 দিনে মোট 105 জন নিহত হয়েছে। গলিতে গলিতে অবস্থান করছেন, এবং এখানে দেখেন এখানে অবস্থান করছে কারা? বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আমি তাদেরকে সেনাবাহিনীর বিপক্ষে নয়, সেনাবাহিনীর পক্ষেরই, কিন্তু দেখেন এখানে অবস্থান করছে, এখানে সেনাবাহিনীর লোকজন। এরপরে আসেন সেই একই দায়ভার কেন সেনাপ্রধান নিতে হচ্ছে, চলো না তাকে সেনাপ্রধানকে দেখাই। দেখেন 5 দিন পরে সেনাপ্রধান, এটা হচ্ছে আপনার রিপোর্টটা হয়েছিল 23শে জুলাই 2024 সেনাপ্রধান যে মানে আপনার হচ্ছে যাত্রাবাড়ি অঞ্চলে গেছেন, 2 বাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধান 2 জন একসাথে গেছেন। তিনি যে বলছেন, রেকর্ড এখানে কোড আনকোড করে দিচ্ছে, যে সবাই মিলে কাজ করলেই শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। আপনারা একটু আগে দেখলেন যেখানে 108 জন মানুষ তখনই মারা গেছে, 108 জন, যেটা হচ্ছে মিডিয়া রিপোর্ট করতে পারেনি, সেই অবস্থায় 108 জন মানুষ মারা গেছে। তিনি সেখানে যে বলছেন যে সবাই মিলে কাজ করলে আমরা এর সাকসেস পাবো, এটা হচ্ছে শেখ হাসিনাকে টিকায় রাখার জন্য। কোথায় সাকসেস পাবেন? শেখ হাসিনাকে টিকায় রাখার জন্য। তো তিনি এর সাথে সরাসরি যুক্ত ছিলেন। কেন? এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন তাহলে শেখ হাসিনা যাওয়ার সময় সেনাপ্রধান কেন নিছিলেন? তো শেখ হাসিনা যাওয়ার সময় এর আগে সেনাপ্রধান অবশ্যই মানে শেখ হাসিনার পক্ষ হয়ে কাজ করছেন, কিন্তু সেনাপ্রধানের লাস্টের দিকে কোনো অপশন ছিল না। মানে সেনাপ্রধানেরও অন্য লেভেলের বস আছে, যাদের কাছে বিভিন্ন পক্ষ থেকে, আমি নাম বলছি না, বিভিন্ন পক্ষ থেকে রিড করা হয়েছিল। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি নিজেও জানেন এই বিষয়গুলা, আপনি নিজেও এর সাথে ইনভলভ ছিলেন। এটা প্রকাশ করতে আপনি হয়তো সিকিউরিটির ইসে আছেন যে না প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে এই সমস্যা ওই সমস্যা। স্যার কয়দিন বাঁচবেন? আপনি সত্য কথাটা বলে যান মানুষের সামনে, বাংলাদেশের জনগণকে সত্য কথাটা জানাই দেন যে আপনিও এর সাথে ইনভলভ ছিলেন, আপনি জানতেন। এরপরে কে কে ফোন দিছিল, কোথা থেকে ফোন দিছিল, কার মাধ্যমে কাকে ফোন দেওয়া হয়েছিল, সেনাপ্রধান কেন শেখ হাসিনাকে বের করে দিলেন। তো এগুলা তো সবকিছু আপনার জানা, আপনি তো জানেন সবকিছু। তা আপনি কেন এখন একটা বাংলাদেশের মানুষকে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে রাখছেন? এর দায়ী আপনার, আপনি তো জানেন সবকিছু, প্রকাশ করেন। এই যে এখন যে ছোটখাটো যে মানে আউল ফাউল নেতা আছে না, আউল ফাউলদের নেতার বক্তব্য শুনলে আমাদের মনে করেন যে মেজাজটা একটু খারাপ। এরা এই যে আন্দোলন কোথার থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কারা থেকে কাজ করছে, এরা কোনো আইডিয়াই নাই। এরা হচ্ছে আসছে রাজনীতি করতে। আসেন এবার সেনাপ্রধানের, কেন আমি সেনাপ্রধানের মানে সেনাপ্রধানকে দায়ী করতে চাই, আমি একজন নাগরিক হিসাবে কেন সেনাপ্রধানকে দায়ী করতে চাই? নেতা, এখানে দেখেন এখানে কিন্তু বলা আছে ফার্স্ট হেডলাইন, বিবিসির ফার্স্ট হেডলাইন নেতা, মানে সেখানে রাজনৈতিক নেতা, পুলিশ, বিচারক, আমলা সহ 626 জন। তো এই 626 জন যারা নেছেন তারা তো, যারা ওখানে সেনাবাহিনীর আশ্রয় নিছেন, মানে এখানে যশোর, মানে আপনার খুলনা টুলনা সব জায়গায় আপনার এখানে আশ্রয় নিছিলেন। এই আশ্রয় যারা নিছিলেন তারা কি অপরাধী কিনা? সেনাবাহিনীর সদস্যরা, আপনারা আপনাদের মান সম্মানের প্রশ্ন যে একজন আসামি আপনার ওখানে যে আশ্রয় নিচ্ছেন, আশ্রয় নিয়ে তিনি
সুন্দরভাবে দেশ থেকে চলে যাচ্ছেন, এবং বাংলাদেশের প্রতিটা মানুষ জানে কারা এই রাজনৈতিক নেতা, বড় বড় নেতাদেরকে একজন নেতার আত্মীয় অমুক সেনাবাহিনীর অফিসার, যে কারণে তাকে পাস করে দিতে হবে। এই যে আপনার হচ্ছে আলী আরাফাত, মোহাম্মদ আলী আরাফাত, সে আপনি রিপোর্ট দেখেন, তাকে ধরা হয়েছে, আমরা দেখছি নিউজে আসছে, আপনার নিউজের স্ক্রলে যাচ্ছে যে আরাফাতকে ধরা হয়েছে, তার মধ্যে কিছুক্ষণ পরে আরাফাতকে ছেড়ে দেওয়া হলো। কারা ছিল? এবং তার থেকেও বড় অপরাধ দেখেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, এটা তো সেনাপ্রধানকে দায় নিতে হবে। আপনি সেনাপ্রধান কিভাবে এখনো ক্ষমতায় থাকে, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের আসলে কথা বলা উচিত এটা নিয়ে। দেখেন, সেনাপ্রধান কি এটার জন্য দায়ী নাই? আপনার একটু ভিডিওতে দেখেন। আপনি নিজেও তো দেখতেছেন এই যে নাটক সাজাইতেছে তারা, এই যে অস্ত্র মস্ত্র এগুলা দিয়ে, এতে ওনাদের লাভটাই, ওনারা দেশের আইন শৃঙ্খলা ঠিক করবে, তো আইন শৃঙ্খলা ঠিক হবে কিভাবে? তো বললো যে এই যে দেখেন, এই ভিডিওটা আপনারা, আমি বেশি দেখাচ্ছি না যেহেতু আমি আর বেশিক্ষণ লম্বা করব না, তো এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওতে সেনাপ্রধান যেই আয়না ঘর অথবা যেই গুম করে যেখানে রাখা হতো, সেখান থেকে সেখানের যাবতীয় যেসব আলামত ছিল সেগুলা ধ্বংস করছেন। এই কারণে তো সেনাপ্রধানের আলামত ধ্বংস অথবা আলামতের কোনো প্রকারের করা, এটা আপনার অধীনে অন্য কোনো অফিসারও যদি করে, আপনার দায়িত্ব নিতে হবে। আপনি কেন দায়িত্ব নেবেন না? আপনি কে এখন আসেন, আপনি কে? আপনি যে কথা বলছেন কার সাথে? বাংলাদেশের জনগণের সাথে না। আপনি যে কথা বলছেন বিএনপির মহাসচিব, আমি বিএনপির মহাসচিবের কথা কি বলবো? এই মহাসচিবের আসলে কোনো বেল নাই। এটা আসলে কি জন্য যে বিএনপির মহাসচিব হিসাবে আসে, এটাই হচ্ছে আমাদের কাছে আজগবি একটা কাহিনী। এই টাইপের একজন মহাসচিব, সে তাকে সেনাবাহিনী ডেকে পাঠাচ্ছে, আর সে ওখানে যে বলছে, স্যার, ও স্যার, আমারে ক্ষমতায় আনতে আপনার কি লাগবে স্যার? আপনার পা টিপবো, আসেন পা টিপি। এই হচ্ছে বিএনপির একটা দলের, যারা বাংলাদেশের নেক্সট ক্ষমতায় আসবে, এই দলের একটা মহাসচিবের কাজ ভাই। এরপরে আসেন বিএনপির মহাসচিবের কাহিনী তো গেল, এবার আসেন আমাদের জামাত ইসলাম, আমাদের প্রিয় জামাত ইসলাম। তারা কি বললো? তারা তো সৎ, খুবই ভালো কথা। সেনাবাহিনীর সাথে জামাতের নেতাদের সাক্ষাৎ, কিন্তু কি বিষয়ে কথা বলা হয়েছে এই বিষয় নিয়ে কোনো কিছু বলা যাবে না। কি আপনি কি মানে তাকে সেফ এক্সিট দেওয়ার জন্য, অথবা তাকে মানে আপনি কিছু করেননি? আপনি শেখ হাসিনার সাথে থাকলেও আপনি কিছু করেননি। আপনি আপনি খুব ভালো মানুষ, আপনি খুবই ভালো মানুষ, আপনার কোনো সমস্যা নাই, কারণ আপনার আছে বাইরের কিছু মিডিয়া, যারা হচ্ছে এই যে প্রোপাগান্ডা চালাবে। এই যে কিছু দালাল দেখছি এখন, যিনি বলছেন যে আমি রয়ের অমুক রিপোর্ট দেখছি, আমি রয়ের অমুক রিপোর্ট থেকে বলছি। আরে বুদাই, র কি এইভাবে কাজ করে? আরেকজন বলছে আমি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার থেকে বলছি। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা তোর মতো আবালের কাছে রিপোর্ট পাঠাবে? এটা কোনোদিন হলো? সেনাবাহিনী যতই খারাপ হোক, একটা তো প্রেস্টিজ আছে, একটা তো লিমিট আছে। মানে যে, মনে করেন আমি চাকরি করি এক জায়গায়, আমি আমার পিওনের কাছে আমার সবকিছু দিয়ে পাঠাচ্ছি যে তুমি এটা বলো। মানে এত বড় আবাল কেউ হতে পারে? আর এই আবালরা এসে অনলাইনে এসে কথা বলছে, কি বলবেন রে ভাই? দেখেন, আমাদের সব থেকে বড় প্রশ্ন যেটা, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা অন্যায় করছেন, যারা করছেন, তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তিনি যে কাজ করছেন, তিনার কাজে আমরা অতিষ্ঠ, তিনার কাজে আমরা আসলে অতিষ্ঠ, যে কারণে আমরা দেখবেন অনলাইনে বেশি কথা বলা স্টপ করছি, যে আমরা কথা বলি না। আমরা বললে বলবেন হয় না, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পারছি না, করছি না আমরা, অথবা কিছু জামাত ইসলামের, আরে ভাই সরি, আমি জামাত ইসলাম নিয়ে বলতে চাইছিলাম না, জামাত ইসলামের কিছু ভাই, আপনি আমার এর আগের একটা ভিডিও দিছিলাম, ওইটা দেখবেন, ওখানে সবাই একটা গঠনমূলক আলোচনা করা হয়। কিন্তু যদি কমেন্ট দেখবেন, দেখবেন আপনি, আমি পরে চেক করেও দেখছি, ওই লোকটাকেই জামাত ইসলামের আর একটা মিটিং এ দেখলাম, তিনি দেখি এসে খুব খারাপ ভাষায় গালি দিচ্ছেন। আরে ভাই, আমি তো জামাত ইসলামের বিপক্ষের কেউ না, আমি তো বিএনপির বিপক্ষেও না, আওয়ামী লীগের বিপক্ষেও না, আমরা সাধারণ জনতা। আমাদের প্রশ্ন আপনার এগেনস্টে গেলে আপনাকে শুধরাই নেওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হয়, আর আপনারা সেখানে এসে গালাগালি করেন। এই এই টাইপের একজন, মানে জামাত ইসলাম যে কি পরিমাণে গালি দিচ্ছে, মানে এইটা ভাই ইসলামিক দল না। আমি কালকে ভিডিও বানাবো একটা ইসলামিক দল কাকে বলে, কি ইসলামিক দল,
কিভাবে ইসলামিক দল হয়, গণতন্ত্রের সাথে ইসলামিক দল কি, এটা নিয়ে আমি ভিডিও বানাবো, আপনারা কালকে দেখতে পাবেন ওই ভিডিওটা। আজকে দেখি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কেন আমরা আসলে ওনাকে ভালোবাসলেও কেন আমরা ওনাকে সাপোর্ট করতে পারছি না, উনি কেন আমাদের থেকে সাধারণ জনতা কেন ওনার থেকে মুখ ফিরায় নিচ্ছেন। দেখেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এটা কি আপনার কারসাজি না? প্রথম আলোর রিপোর্ট থেকে বলি, প্রথম আলোর রিপোর্ট 24শে মে, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার এপিএস 100 কোটি টাকার দুর্নীতি। আচ্ছা, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস যদি 100 কোটি টাকার দুর্নীতি করে, তো উনি কি ওনার মন্ত্রী যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মাধ্যমে তো দুর্নীতি করছেন, নাকি ওনার কোনো হাত পা আছে, নাকি উনি সই করেন কোনো কিছু? তো উনাকে আপনি এখনো পর্যন্ত পদে বহাল রাখছেন। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যত দুর্নীতি আছে, আপনি যদি র্যাঙ্কিং করেন, শেখ হাসিনার একজন মন্ত্রীর থেকে উনি ছাড়াই যাবেন। তাকে আপনি ক্ষমতায় রেখে আপনি দেশ চালাচ্ছেন, এবং আপনাকে যদি কিছু বলা হয় আপনি সেখানে দেখাচ্ছেন যে না অমুক দল দুর্নীতি করছে, অমুক দল এ করছে ও করছে। আরে ভাই, আপনি তো এক্সাম্পল তৈরি করতে পারতেন। আপনি যদি ভালো মানুষ হতেন না স্যার, আপনি যদি আসলে বাংলাদেশের মানুষের উপকার চাতেন, আপনি করতেন কি জানেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে তার একটা তদন্ত করতে পারতেন। আপনাকে গ্রেপ্তার করতে বলছি না, পদ থেকে সরায় একটা তদন্ত করতে পারতেন। আপনি করেননি। আপনি এই এক্সাম্পলটা তৈরি করেননি। এক্সাম্পল তৈরি করেননি কেন? কারণ আপনি নিজে বলছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা আপনারা নিয়োগকর্তা। এটার এখনো পর্যন্ত সংশোধনী আপনি দেননি। আপনি বোঝেন এটার মানে কি দাঁড়ায়? আপনি কি আসলেই বুঝতে পারছেন এটার মানে কি দাঁড়ায়? আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আপনার নিয়োগকর্তা নাকি? আপনার নিয়োগকর্তা তো বাংলাদেশের সাধারণ জনতা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কে এখানে? কিচ্ছু না, জাস্ট একজন চাঁদাবাজ। এই চাঁদাবাজকে আপনি এখনো ক্ষমতায় বসায় রাখছেন। দেখেন, আপনি নাহিদ বলছে যে উপদেষ্টারা সবাই সেফ এক্সিট নেওয়ার জন্য বেড়াচ্ছে। আপনি কি নাহিদকে, আপনি যখন দেশ ক্ষমতা ছাড়বেন না এমন একটা কথা বলছেন, আপনি সেই নাহিদের মাধ্যমে কিন্তু বলছিলেন, মানে ওরা আপনার নিয়োগকর্তা। আর বাংলাদেশের এই যে 20 কোটি জনতা, এরা সব ঢেউটিন, এরা সব আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য, যে এরা সব গরিব হবে, গরিব হলে আমার গ্রামীণ ফোন, আমার গ্রামীণ ব্যবসা এটা লাভবান হবে। এই ধান্দায় আছেন আপনি, এই ধান্দায় আপনি দেশ চালাচ্ছেন। আপনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই 14 মাসে 14 বার কেন বিদেশ যেতে হয় আপনার? আপনার কি মানে এখনো পর্যন্ত কিছু, এই মুরব্বী হয়ে গেছেন, আপনাকে স্যার মানুষ তো, খারাপ ভাষায় বললাম না, আপনার কি এখনো পর্যন্ত ওই আক্কেলটুকু হয়নি যে আমার এতবার বিদেশ যাওয়ার কোনো দরকার নাই? আমি আমার দেশের মানুষের জন্য কাজ করি। আপনি দেখেন নেপালের একজন ওরাও ক্ষমতা নেছে। নেওয়ার পরে ওই মহিলা কয় জায়গায় গেছে বলেন তো? কোন কোন দেশে গেছে? আপনি যদি লেকচার দেওয়ার উদ্দেশ্য থাকে, আপনার যদি 3-0 পলিসি নিয়ে এতই কুরকুরানি থাকে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, আপনার যদি এতই থাকে, তো আপনার আলাদাভাবে যাওয়া উচিত ছিল। আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত ছিল যে ভাই আমি 3-0 মধ্যে থাকবো, আমি দেশের মধ্যে থাকবো না, আমি আমি বাংলাদেশের না, আমি ইন্টারন্যাশনাল কিছু। আপনার 600 কোটি অথবা 6 কোটি ডলার ইউএসএ তে আপনার গ্রামীণ ব্যাংকের টাকা হচ্ছে, কোত্থেকে পাইছেন? বাংলাদেশের জনগণকে কি বলছেন কোত্থেকে পাইছেন স্যার? আপনার টাকা কোত্থেকে আসছে? স্যার, দুর্নীতির কথা যদি বলেন, আপনার আমসালা, আপনার এই যে শেয়ার বাজার থেকে যা করছেন, আপনি যে মানব ওই যে ট্রেড লাইসেন্স যেগুলো নিছেন না, সব ইনফরমেশন আমাদের কাছে আছে। আমরা প্রতিটা লাইন বাই লাইন আপনাকে দেখাতে পারবো আপনি কোথায় 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 দুর্নীতি করছেন। কিন্তু এখন আমাদের হাত পা বাঁধা হয়ে গেছে। আমরা যারা সাধারণ জনতা আছি না, আমাদের হাত পা আপনি বেঁধে ফেলছেন। আমরা কিছু বললে আপনি ভয় দেখাবেন হাসিনা আসবে। আবার যদি কিছু না বলি, আপনি এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো এদেরকে নিয়ে আপনি ক্ষমতা চালাবেন, এবং কিছু বললে বলবেন হাসিনা আসতে পারে, ইলেকশন হচ্ছে, ইলেকশন হবে। আরে ভাই, ইলেকশন হবে, ইলেকশনের মতো আপনি কিভাবে ইলেকশন করবেন? আপনি কি ইলেকশন করার যোগ্যতা রাখেন? আপনি দেখেন কিভাবে ইলেকশন করার যোগ্যতা রাখেন না। আমি আপনাকে বলি কিভাবে ইলেকশন করার যোগ্যতা আপনি রাখেন না। দেখেন, বণিক বার্তার একটা রিপোর্ট দেখেন। বণিক বার্তা 12,000 সদস্য নিয়ে নিষ্ক্রিয় র্যাব, কার কার অনুমতি নিয়ে আপনি এটাকে নিষ্ক্রিয় রাখছেন? আপনি বলছেন সেনাবাহিনীর সদস্যরা যদি কোনো দুর্নীতি করে, যদি অন্যায় করে থাকে, সেটা সেনাবাহিনীর সমস্যা না, সেটা হচ্ছে শুধুমাত্র কিছু কর্মকর্তার। আর র্যাবের ক্ষেত্রে যেহেতু আপনাকে আমেরিকা বলছে আপনাকে র্যাবকে নিষিদ্ধ করতে হবে,
কি আমেরিকান পুলিশরা মানুষ মারে না? মারে তো। আপনাকে আমেরিকান পরামর্শ আপনি আপনি কিভাবে দেশ চালাবেন? এই যে আমার যে 12,000 সদস্যদেরকে আপনি যে কাজ করতে দিচ্ছেন না, এদের মধ্যে কি সবাই খারাপ? এই 12,000 সদস্যদের কি সবাই খারাপ কিনা? আপনি কি এদেরকে বাদে দিয়ে কাজ করতে পারবেন? আপনি কি নির্বাচন করতে পারবেন আসলে? নির্বাচন করার আসলেও কোনো ইচ্ছা আছে? নাকি মাস্টার মাইন্ড ভিন্ন কিছু? আপনি তো আসলে ভিন্ন কোনো পথে হাঁটছেন। বাংলাদেশকে ভিন্ন কোনো জায়গায় নিয়ে যাওয়া আপনার প্ল্যান। আপনি এখন বাংলাদেশের যে অবস্থা, যেমন মনে করেন যে সেনাবাহিনী নিয়ে একটা প্রশ্ন উঠছে। সেনাবাহিনীর সেনা ক্যাম্পের মধ্যেই আদালত বসায় ফেলছেন। মানে সরি, সেনা ইসের মধ্যে ওদের সেনাবাহিনী আদালত হতে পারে। কিন্তু আপনি সেনাবাহিনীর মধ্যে বসায় ফেলছেন যেটা হচ্ছে রিলেটেড টু পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক যে ইটা আছে। আপনার মানে আইসিটি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বাংলাদেশে যেটা, সেটা হচ্ছে সেনাবাহিনীর কোনো আদালত না। সেই আদালতে আসতে গেলে আপনার সেনাবাহিনী থেকে বের করে নিয়ে আসে বাইরে এনে বিচার করবেন। আপনি সেনাবাহিনী থেকে ওখান থেকে ভারত আপনাকে যুক্তি দিচ্ছে যে ভাই এমন কাজ করো না, এরা কিন্তু আমার লোক। আপনি সোজাসুজি সেনাবাহিনীর মধ্যেই আরেকটা আদালত খুলে বইছেন। মানে কমন সেন্স বলতে আপনাদের কোনো কাহিনী আছে? এটা যে সময় খালেদা জিয়ার বাসাটা ভাঙা হলো, সেই সময় বলা হলো কে শেখ খালেদা জিয়ার বাসা আপনার সেনাবাহিনীর লোকজনই। অনেক সেনাবাহিনীর লোকজন এখনো ইউটিউবে ভিডিও পাবেন যে খালেদা জিয়ার বাসা ভাঙার সময় সেনাবাহিনীর সবাই মিলে বলছে না, সেনাবাহিনীর মধ্য থেকে এমন কাজ করা যাবে না, রাজনীতি করা যাবে না। তো সেনাবাহিনীর মধ্য থেকে যদি রাজনীতি না করা যায়, সেনাবাহিনীর মধ্যে আদালত স্থাপন করা যায়? সেনাবাহিনীর মধ্যে কোন একজন মানে আসামি অবস্থান করতে পারে? এই ফাজলামি আপনারা করে বসে আছেন। কেন করে আছেন? জানেন যে কোন রাজনৈতিক দল আপনাদের বিপক্ষে কিছু বলবে না। কোন রাজনৈতিক দল আপনাদের বিপক্ষে কিছু বলবে না, কারণ সামনে ইলেকশন এবং সামনে আরো খেলা আছে। আপনি চাচ্ছেন যে আমি সুপার পাওয়ার, আমি কোনো কিছু হব। স্যার আপনি যে যতটা অপদস্থ হইছেন, আপনার এই কর্মকাণ্ডের কারণে আপনাকে বাংলাদেশের মানুষ, আমরা চিন্তা করছি নেক্সট যেই সরকার আসুক, নেক্সট যে আপনি যে সংস্কার করছেন না, আলী রেয়াজ নামে একজন ফালতু লোককে যে সংস্কার করা ফালতু কথাবার্তা বলছেন না, এগুলো আসলে সংস্কার চাইনি আমরা এই যে খাতা কলমের সংস্কার চাইনি। আমরা চাইছিলাম যারা দুর্নীতি করছে সবার বিচার, আমরা চাইছিলাম পুলিশের সংস্কার, আমরা চাইছিলাম সেনাবাহিনীর সংস্কার, আমরা চাইছিলাম সচিব, ডিসি, এসপি যারা আছে সবাইকেই আপনি যারা দুর্নীতির সাথে যুক্ত সবাইকেই আপনার আইনের আওতায় আনা। আপনি করেননি। আপনি না করে করছেন কি, আসেন আমরা রিকনসিলিয়েশন করি, আমি ফ্যাসিলিটেটর, আমি ফ্যাসিলিটি দেব, তোমরা সবাই নাও, নিয়ে তোমরা সবাই দেশ গঠন করো। স্যার এইভাবে দেশ গঠন হয় না। আপনি যদি দেশ গঠন করতে হয় আপনি তুর্কির কাছ থেকে শেখেন। আপনি যদি দেশ গঠন করতে হয় আপনি আশেপাশের অন্যান্য দেশ থেকে শেখেন। আপনি হ্যাঁ আপনি বলছেন হ্যাঁ আমার কোনো যোগ্যতা নাই, আমি আসলে পলিটিশিয়ান না, আমি আসলে এগুলা করি নাই। স্যার পলিটিশিয়ানদের যোগ্যতা না, তার থেকে আপনার যোগ্যতা হাজার হাজার গুণ বেশি। কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে আপনি কোনো দায়ভার নিতে চাচ্ছেন না, আপনি কোনো কিছুর দায়ভার নিতে চাচ্ছেন না। আর যদি খারাপ ভাষায় বলি, তার যদি খারাপ ভাষা মানে ভাষাটা যদি সহজ না করি, তবে খারাপ ভাষায় বলতে গেলে বাংলাদেশের মানুষ যত গরিব হবে তত আপনার গ্রামীণ যে ঋণ প্রকল্প আছে না, এখানের অবস্থা ভালো হবে। বাংলাদেশের মানুষ যত না খেয়ে মরবে তত আপনার ব্যবসা রমরমা হবে। আমরা যদি খারাপ ভাবে চিন্তা করি, আপনি কি আপনার ব্যবসার দিকে হাঁটছেন না জনসেবা? কোনটা আপনার পলিসি? দেখেন বাংলাদেশে কিছু কিছু গ্রুপ আছে, যেমন বসুন্ধরা অথবা আরো কিছু গ্রুপ আছে। তো এই গ্রুপগুলার যে দুর্নীতি, আপনি কি তাদের বিরুদ্ধে কথা বলছেন? আপনি কি তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিছেন? মনে করেন আপনি যদি ভালো মানুষ হতেন তাহলে করতেন কি জানেন? যারা স্কয়ার কোম্পানি অথবা এই যে আপনার যে ওই যে পীর সাহেব মানে দরবেশ বাবার যতগুলা প্রতিষ্ঠান আছে না, সবগুলা রাষ্ট্রায়ত্ত করতেন। এগুলা জনগণের সম্পদ পাচার করছে, এগুলা রাষ্ট্রায়ত্ত করে আপনি ক্ষমতা নিতেন, আপনি এগুলাকে জনগণের মধ্যে বন্টন করতেন। আপনি করলেন কি, পাঁচটা 6টা ব্যাংক একসাথে করলেন।
যেই ব্যাংকগুলাকে আপনি, স্যার একজন ইকোনমিস্ট, আপনার মাথার মধ্যে এতটুকু কাজ করলো না, এই ব্যাংকগুলাকে আপনি নিজে বলছেন এই ব্যাংকগুলাকে ব্যাক করানো কোনোভাবেই সম্ভব না। আপনি সেই ব্যাংকগুলাকে অ্যাকুইজিশন অথবা মার্জ অথবা অ্যাকুইজিশন করে আপনি এগুলাকে একসাথে করছেন। একসাথে করে আবার পথে বসাচ্ছেন। বাংলাদেশের ব্যাংকিং অবস্থা যারা আছেন, ভাই যারা বাংলাদেশে আছেন তারা খুব ভালো মতো বুঝতে পারছেন বাংলাদেশের ব্যাংকিং অবস্থা করুন। বাংলাদেশের মানুষের পকেট ফাঁকা। বাংলাদেশের মানুষ এখন দ্রব্যমূল্যের সব থেকে খারাপ অবস্থা। বাংলাদেশের মানুষ চলতে পারছে না। তো এই বিষয় নিয়ে আপনার কোনো পদক্ষেপ নাই। আপনি যাচ্ছেন কি? আপনি যাচ্ছেন ইটালিতে। হ্যাঁ, ইটালিতে যাচ্ছেন, ভালো কথা। কি জন্য যাচ্ছেন? ও আপনি হচ্ছে আপনার কিছুক্ষণ আগে দেখলাম একটা দিচ্ছেন, আপনি 18 কোটি মানুষকে খাওয়ান। সেই শেখ হাসিনার বক্তব্য মনে পড়ে সবার। শেখ হাসিনাই এই কথা বলছিল, 18 কোটি মানুষকে খাওয়ান, আপনার রিফিউজিদেরকেও খাওয়াতে, সরি যারা রোহিঙ্গা তাদেরকেও খাওয়াতে হচ্ছে। একই বক্তব্য শেখ হাসিনাও দিছিল। এই একই বক্তব্য আপনি দিলেন। আপনি তো খাওয়ানোর মালিক না। বাংলাদেশের 95% মুসলমান যারা অন্তরে বিশ্বাস করে খাওয়ানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর আপনি সেখানে বলছেন খাওয়ানোর মালিক আমি খাওয়াই। আরে ভাই কি বলবো, থাক বাদ দেন স্যার, আপনাকে আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ। আপনার মতো এই টাইপের মানুষকে যে আমরা পাবো, এই টাইপের মানুষ যে ইন্ডিয়ার সাথে এখন নেগোসিয়েশনের জন্য ট্রাই করে। একটা রেভুলেশনের পরে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশনের জন্য ট্রাই করে, এই টাইপের একজন প্রফেসর, এই টাইপের একজন নোবেল প্রাইজ পাওয়া মানুষ আমাদের বাংলাদেশে পাইছি। একে আমরা জাতীয় বেঈমান বলবো নাকি জাতীয় সংস্কারক বলবো নাকি বাটপার বলবো না কি বলবো, এটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখনো সময় আছে স্যার। এখনো যদি আপনার বিন্দুমাত্র বাংলাদেশের মানুষের প্রতি মায়া থাকে, আপনার ব্যবসার কথা বাদ দেন, যদি বিন্দুমাত্র বাংলাদেশের মানুষের প্রতি মায়া থাকে, এখনো সুযোগ আছে। পুলিশ বাহিনী, র্যাব এবং সেনাবাহিনী সবার মধ্যে সুন্দর মতো কাজ করার জন্য একটা ভালো ব্যবস্থা গ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তাকে খেদান, তিনি কাজ করতে পারেন না, তিনি আসলে কোনো কাজের না, তিনি হয়তো বা কোনো জায়গায় দালাল হতে পারেন, একটা সিম্পল একজন দালাল। এই টাইপের একজন মেরুদণ্ডহীন কিভাবে সেনাবাহিনীর অফিসার হতে পারে, এটাই আমাদের শুনে মাথার ব্রেন খারাপ হয়ে যায়। এই টাইপের মানুষ একজন সেনাবাহিনীর সদস্য হতে পারে অথবা সেনাবাহিনীর অফিসার হতে পারে, এটাই অকল্পনীয়। এটাকেই কল্পনা করা যায় না। একে আপনি সরান। দরকার হলে যাকে যাকে, এখনো সময় আছে স্যার, এখনো ফেব্রুয়ারি মাস, বহু টাইম। 3 মাস দেখেন, লতিফুর রহমান 3 মাসের মধ্যে সব সাইজ করে ফেলছিল। আপনি দেখেন মইনু আহমেদ, ফখরুদ্দিন আহমেদ 3 মাসের মধ্যে, 2-3 মাসের মধ্যে সাইজ করে ফেলছিল। আপনি যদি আজকে প্রতিজ্ঞা করেন 24 ঘন্টা যদি সময় না পান, আপনি যদি সময় আপনার যদি না ব্রেনে যদি না কোলাই, তাহলে আপনি বলেন জনগণের কাছে, আমরা আপনাকে বলছি কিভাবে করতে হয়। যারা দুর্নীতিবাজ হোক, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, যেই হোক, যারাই চাঁদাবাজি করুক, যারাই দুর্নীতি করুক, যারাই মানে কোন প্রকার, এই যে মনে করেন ধর্মীয় অপব্যাখ্যা অথবা এই টাইপের কোন প্রকারের কোনো কিছু হলে রাষ্ট্র হিসাবে আপনার দায়িত্ব অ্যাকশনে যাওয়া। অমুক দল আমার পক্ষে বলছে, না 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 না, ও তো ভালো মানুষ, ও আমার পক্ষে খাচ্ছে, সমস্যা নাই, ও আমার পক্ষে খাচ্ছে, সমস্যা নাই। স্যার এইভাবে একটা দেশ চলে না। আর আপনি যে এখন যে গণভোটের কথা নিয়ে আসছেন, স্যার গণভোট করলে আপনার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন দাঁড়াবে। আপনার তো মাথায় আসলে কি আল্লাহই জানে যে এই গণভোট নিয়ে এখন দেখেন বিএনপি গণভোট চাচ্ছে না, মানে বড় একটা অংশ ভোট দেওয়ার প্রতি আগ্রহী না। এখন আওয়ামী লীগও ভোট দিবে না। আওয়ামী লীগ মনে করেন ভোট দেওয়ার পক্ষে না। এখন মনে করেন জামাত ইসলাম ভোট দেওয়ার পক্ষে। এখন যদি মনে করেন যে ভোটের পাশাটা কোনো মতে উল্টাই যায়, তো আপনার এই কমিশন নিয়ে আপনাকে নিয়ে সরাসরি প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হবে। এটা একটা গভীর ভারতীয় ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের মধ্যে আপনি পা দিচ্ছেন। আমরা চাইছিলাম হ্যাঁ, ভোট হতে পারে, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ভোট হোক, সংস্কার নিয়ে ভোট হোক। সংস্কার বলতে কি? প্রশাসনিক সংস্কার। কিছু বেসিক ল ঠিক করেন যেটাকে কোনো দল নির্বাচিত হয়ে আসলেও এর বাইরে যেতে পারবে না। যেমন দেখেন, আপনি নিজে বললেন যে আপনি আসার পরে প্রতিটা উপদেষ্টা অথবা যারা সরকারি কর্মকর্তা তাদেরকে আপনি আপনার মানে অ্যাসেটের একটা হিসাব প্রতি বছরে, প্রতি 3 মাসে, 6 মাসে দিতে হবে। আপনি নিজের সম্পদের হিসাবে এখনো দেননি। অন্যান্য উপদেষ্টার কথা বাদ দেন, আপনি নিজের সম্পদের হিসাবই এখন দেন না। তো আপনি কার কি করবেন? আপনি এখন আইন করতে পারেন যে এর পরে যারা গভর্নমেন্ট আসবে তাদেরকে
সম্পদের হিসাব 3 মাসের মধ্যে জনগণের করতে হবে, এর বাইরে যত সম্পদ থাকবে সব বাজেয়াপ্ত হবে। আপনি করেন যে পুলিশের মধ্যে এখনো পর্যন্ত যারা খারাপ মানুষ আছে, যাদের বিরুদ্ধে বিন্দু মাত্র অভিযোগ আছে, বা পুলিশ কমিশন গঠন করে সেখান থেকে একটা ভালো মানে যারা যারা খারাপ তাদেরকে বাদ দিয়ে পুলিশকে অ্যাক্টিভ করেন, র্যাবের মধ্যে যারা যারা আছে তাদেরকে অ্যাক্টিভ করেন, যারা যারা খারাপ তাদেরকে বাদ দিয়ে আইনের আওতায় আনেন, সেনাবাহিনীর মধ্যে যারা যারা খারাপ আছে তাদেরকে বাদ দিয়ে আইনের আওতায় আনেন, যারা ব্যাংক লুটের সাথে জড়িত, ব্যাংকে এখনো পর্যন্ত চুরি করছে, এখনো মনে করেন আমি যদি সরি বিএনপির নাম আর বললাম না, বিএনপির কোন একজন স্থায়ী কমিটির সদস্য এখনো পর্যন্ত ব্যাংক লুটের সাথে জড়িত। মির্জা আব্বাসের কথা বলছি না, ওটা তো আরো বড়। তো ওর থেকে আরো কিছু ছোট ছোট আরো কিছু মাল আছে, এই মালগুলো এখনো অন্যান্য ব্যাংকের চুরির সাথে জড়িত, আর এটাকে ফাইন্যান্স করছেন আপনি। এই চুরির ফাইন্যান্স করছেন জনগণের টাকা দিয়ে আপনি। কারণ কি, এই যে ছোটখাটো যে ব্যাংকগুলো আছে না, এই ব্যাংকগুলোর মালিককে কে চালাচ্ছে, এইগুলা বাংলাদেশের সাংবাদিক যারা আছেন তারা একটু খুঁজে বের করেন। কেন আমার টাকায় আমার জনগণ যেখানে খাইতে পারছে না, আমার টাকায় আপনি দুর্নীতিবাজ করছেন? আপনি কোন একটা এক্সাম্পল তো তৈরি করতে পারতেন যে ডক্টর মোহাম্মদ, আমরা ভবিষ্যতে বলতে পারতাম ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকলে এই কাজটা করছেন অ্যাজ এ এক্সাম্পল। আপনি করেননি, আপনি কোনো কিচ্ছু করেননি। এখন করছেন কি, আদানির সাথে নেগোসিয়েশন, ভারতের সাথে নেগোসিয়েশন। ভারত আমাদের ক্লোজেস্ট বন্ধু, ভারতের সাথে নেগোসিয়েশন। যেই ভারত হাসিনাকে এত বছর ধরে রাখলো সেই ভারতের সাথে নেগোসিয়েশন। তারপরে হচ্ছে পাকিস্তানের সাথে পিতলাখাতির। পাকিস্তানের সাথে পিতলাখাতির করার দরকার নেই। প্রতিটা স্টেট, হ্যাঁ পাকিস্তান আমাদের সাথে বন্ধুত্ব হতে পারে আমাদের সিকিউরিটি পারপাসে, কারণ ভারত আমাদের 3 দিক থেকে আছে এবং আমাদের এনিমি স্টেট। তো সেই স্টেটকে ট্যাকেল দেওয়ার জন্য পাকিস্তানের সাথে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার করতে হবে, চায়নার সাথে করতে হবে, সেটা সত্য। কিন্তু পিতলা খাতিরের দরকার নাই যে আপনি পিতলা খাতির করবেন যে ওদের কথা অনুযায়ী। ভাই আমি চাই, আমরা চাই বাংলাদেশের মেরুদণ্ড নিয়ে, নিজের যোগ্যতা নিয়ে, নিজের পায়ে নিজে দাঁড়াক। কারোর দালালি না, কারোর মুখাফেকি না, কারোর দুর্নীতির টাকা যাতে আর এরকম সরকার থেকে ফাইন্যান্স করা হয় এই টাইপের না, এবং নিজে কোনো সুবিধা অথবা কোনো দুর্নীতির অভিযুক্ত কোনো ব্যক্তি ক্ষমতায় বসে থাকবে আর সেটাকে আমার দেশ এই বিপ্লবের পরে এসে আমার দেশ সাপোর্ট করবে, এই টাইপের খারাপ কাজ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমরা আশা করিনি। আমরা এটার অপেক্ষায় থাকলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো ব্যাক করবেন, না হলে তাকে আমরা বাংলাদেশের যারা সাধারণ জনতা আছি তারা সবাই জাতীয় বেঈমান অথবা জাতীয় ড্যাশ 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 এগুলা বলতে বাধ্য হব। ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো সময় আছে, ব্যাক করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।